হ্যালো স্টুডেন্টস, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ন্যারেশন তোমাদেরকে পড়াবো। এবং আগেই বলে রাখি যে এই ন্যারেশন কিন্তু অলরেডি আমরা পার্ট ওয়ানে দেখেছিলাম। পার্ট ওয়ান না করে এই ক্লাসে যদি চলে আসো, ফুল সময়টা তোমার ওয়েস্ট চলে যাবে, তুমি কিছুই বুঝতে পারবো না। তাই প্রথম ক্লাস তোমাদেরকে আগে দেখে আসতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, পড়তেই হবে, কোনো মাফ নাই। প্রথম পার্ট আগে দেখে আসো, এখানে বেসিক নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা যেখান থেকে আলোচনা চলো ক্লাস শুরুর আগে মাত্র 1 মিনিটে একটি বিজ্ঞাপন দেখে নেই। তোমার নার্স হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র একটি কারণই যথেষ্ট, তা হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া। যদি ব্যর্থ না হতে চাও তাহলে অবশ্যই মেন্টরদের গাইডলাইন নেওয়া অনিবার্য। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যা ইতিমধ্যে শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছে এবং হয়েছে আস্থার প্রতীক। এই কোর্সের সব থেকে বিশেষ সুবিধাগুলো হলো, আমাদের কোর্সে ভর্তি হলে একটি টাকারও এক্সট্রা বই বাজার থেকে কিনতে হবে না। সব সাবজেক্টের কম্প্যাক্ট বইগুলো আমাদের কোচিং থেকেই দেওয়া হবে। মনে রাখবে, তুমি সেই কোর্সে এনরোল করছো যেখানে অলরেডি অসংখ্য শিক্ষার্থী সফল হয়েছে। তাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কথা শুনে ভর্তি হও। ভাইয়ারে একটা বই এবং ভাইয়ার ক্লাসগুলোই যথেষ্ট। কাপাসিয়া, গাজীপুর। এমএন মাস্টার নার্সিং কোচিং সেরা, নার্সিং ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। হাতে সময় ছিল মাত্র 1.5 মাস। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যশোর। ঠিক এরকম অসংখ্য রিভিউ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসংখ্য চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের রিভিউ। আমাদের বই, বড় টিচার প্যানেল, এক্সাম ব্যাচ, রুটিন, রিভিশন, এই সব কিছু এমন একটি কোর্সের মধ্যে পাচ্ছ যে কোর্স ফি তোমাকে অবাক করতে বাধ্য। একদম রিজনেবল, যেন তোমরা সবাই এনরোল করতে পারো। এরপর যদি ক্লাস কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, ডেমো ক্লাস দেখো, নিজে বিবেচনা করো। এই কোর্সে আরো অসংখ্য সিক্রেট ফ্যাসিলিটিস আছে যা অন্য কোথাও নেই। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, আমাদের কোর্স সম্পর্কে সেখানে বিস্তারিত জানানো হবে। আবারও বলি, মনে রেখো, এই কোর্সে ভর্তি হলে পরবর্তীতে প্রিপারেশনের জন্য এক্সট্রা একটি টাকাও খরচ করতে হবে না। 01797710326 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও বিস্তারিত। সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স থেকে আমরা আলোচনা শুরু করবো, রাইট? ইম্পারেটিভ সেন্টেন্স থেকে আমাদের আলোচনাটা শুরু। আর আরেকবার বলে রাখি যে তোমরা যারা এরকম সুন্দর সুন্দর ক্লাস পেতে চাচ্ছ, গাইডলাইন থেকে শুরু করে নার্সিং এর যত আপডেট নিউজ হাবিজাবি যা কিছু আছে, ফেসবুকে 10টা গ্রুপ ঘুরে লাভ নাই। কমেন্ট বক্সে একটা গ্রুপের লিঙ্ক দিয়ে রাখছো, এখানে ক্লিক করে তুমি গ্রুপে অ্যাড হয়ে নেবো। এখানে সবকিছু তুমি বুঝতে পারবা, ওইখানে সবকিছু জেনে নিতে পারবা। ঠিক আছে, অ্যাড হয়ে নাও। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে পরিবর্তন করতে হয় আমি তোমাকে বলবো। কি, ইম্পারেটিভ সেন্টেন্সটা একটু ভালো করে খেয়াল করো। ইম্পারেটিভ সেন্টেন্সে আগে যেমন আমরা ইউজ করতাম, অ্যাসার্টিভের সময় আমরা সেইড ইউজ করতাম, আবার ইন্টারগেটিভের সময় আমরা ওইখানে আস্ক, ডিমান্ড, ইনকোয়ারি এগুলো ইউজ করতাম না। এখন আমরা কি ইউজ করবো দেখো, এই যে সেই টেলস, টোল, এগুলোর পরিবর্তে আমরা ব্যবহার করব হচ্ছে অর্ডার। কারণ কি জানো, ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ বুঝাই, তারপর হচ্ছে অনুরোধ বুঝাই। হ্যাঁ, তো এই আদেশ, নিষেধ, অনুরোধ এইগুলা সেন্টেন্সের অর্থের উপরে ভিত্তি করে আমরা এগুলো বসাবো। যেমন সেন্টেন্সে যদি প্লিজ আসে, তখন আমরা ওইখানে কি বুঝাবো, কি বসাবো এখানে বলো তো? রিকোয়েস্ট, ওখানে রিকোয়েস্ট বুঝাবে। যে দেখো কি কি হইতে পারে, অ্যাডভাইস হইতে পারে, ফরবিড হইতে পারে, রিকোয়েস্ট হইতে পারে, কমান্ড হইতে পারে। যদি বলে যে দরজাটা বন্ধ করো, এখানে অর্ডার তুমি দিতে পারো। আবার বারণ করলো, বারণ করার ক্ষেত্রে তুমি ফরবিড মানে বারণ করা, ওইটা দিতে পারো, ফরবিড। তারপরে আমাকে উপদেশ দিল সিগারেট খেও না, তাহলে এখানে অ্যাডভাইস ইউজ করব। এগুলোর অর্থ তো জানো, অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, ফরবিড মানে বারণ করা, ওটা মানে আদেশ করা, রিকোয়েস্ট মানে অনুরোধ করা। তো এই জিনিসগুলো তোমরা বুঝো, প্রয়োজন অনুযায়ী এগুলো ইউজ করতে হবে। এরপরে দেখো, ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসবে, তার বাক্যটা নেগেটিভ হইলে নট টু হবে। এমনি হইলে তো টু হয়, আর নেগেটিভ হইলে নট টু হয়, বুঝছো? আর প্লিজ, এক্সকিউজ, নেভার, কাইন্ডলি হবে। তবে প্লিজ এবং কাইন্ডলি এর পরিবর্তে পোলাইটলি ব্যবহার করা হয়, মানে এটা পোলাইটলি বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এত কিছু মনে রাখার দরকার নেই। তুমি যদি একটা সেন্টেন্স মুখস্থ করতে পারতা, তাইলে সব হয়ে যাইতো। তোমাকে এই একটা সেন্টেন্স, তুমি যখন সেন্টেন্সটা পড়ছো, দা বয় সেইড টু মি প্লিজ গিভ মি আ পেন, তোমার সিদ্ধান্ত নেওয়া শেষ, যেটা হইতেছে ইম্পারেটিভ সেন্টেন্স। সো ইম্পারেটিভ সেন্টেন্সে যা যা করতে হয় আমি এখন তা করবো। এখন সেন্টেন্স তুমি জানো, তুমি মুখস্থ অলরেডি করে ফেলছো। দা বয় রিকোয়েস্টেড মি টু গিভ হিম আ পেন, তোমার এই সেন্টেন্সটা মুখস্থ, তাহলে সবকিছু তোমার মুখস্থ হয়ে গেছে। জানে তুমি দেখছো যে দা বয়, শুরুতে আমরা দা বয় বসাইছি, তারপরে রিকোয়েস্টেড বসাইছে এখানে আমাদেরকে। তার মানে রিকোয়েস্টেড বসাইতে হয়, শুধুমাত্র রিকোয়েস্টেড না, অর্থের উপরে ভিত্তি করে আমরা যা যা এখানে আছে যে অর্ডার, কমান্ড, এগুলো আমরা বসাইতে পারি। যাই হোক, বসাইছি। তারপরে মি ছিল, যাই হোক মি বসাইছি, এটা আমাদের কাছে বড় ব্যাপার না। আমরা কিন্তু টু গিভ বসাইছি, আমরা টু আনিয়েছি। সো তোমার মাথায় এটা সেট হয়ে গেছে যে ইম্পারেটিভে টু বসাইতে হয়, যেটা আমরা উপরে অলরেডি দেখলাম। তারপরে গিভ হিম আ পেন, বুঝতে পারছো? তাহলে রিকোয়েস্টেড মি টু গিভ হিম আ পেন। আচ্ছা, ঠিক আছে, ব্যাপারটা আসলে তোমরা তাহলে ক্লিয়ারলি আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে দা বয় রিকোয়েস্টেড, তাহলে ব্যাপারটা বুঝতে পারছো যেখানে কি কি করতে হচ্ছে আমাদেরকে। যে শব্দগুলো ঠিকভাবে বসাইতে হইতেছে, আমাদেরকে টু বসাইতে হইতেছে। যদি নেগেটিভ হয় তাহলে নট টু বসাইতে হবে, এটা যদি নেগেটিভ হইতো আমাদেরকে নট টু বসাইতে হইতো। হ্যাঁ,
আরেকটা দেখি আমরা, মাদার সেইড টু মি। তো সেইড আমাকে বলেছিল মা, তো আমাকে মা উজ্জীবিত করতেছে, এনকাওয়ারেজ, উৎসাহিত করতেছে। যদিও এনকাওয়ারেজ এখানে লেখা নাই, তারপর আমরা এখানে দেখি এনকাওয়ারেজ। তুমি আবার এনকাওয়ারেজ দিয়ে চলে আসো না, কিন্তু খুব বড় একটা কথা, এনকাওয়ারেজ দিয়ে চলে আসো না। এনকাওয়ারেজ তো প্রেজেন্ট, বাট এখানে কি ছিল দেখো তো, সেইড ছিল, সেইড। সে থাকলে, সেইজ থাকলে আমরা এনকাওয়ারেজ দিতাম, সেইড ছিল তাই এনকাওয়ারেজড করবো আমরা, এনকাওয়ারেজড। আচ্ছা, এটা সিম্পল ব্যাপার যে সেইড ছিল, সেইডের বদলে আমরা যেহেতু এনকাওয়ারেজ নিতেছি, সো এটাও পাস করতে হবে, এনকাওয়ারেজ নিয়ে। তারপরে যে টু প্লাস ভার্ব ইউজ করতেছিলাম আমরা, হ্যাঁ, টু প্লাস ভার্ব আমরা ইউজ করছি, দ্যাটস ইট। আর কিছু তো করার দরকার নেই। তোমার সেন্টেন্স সিরিয়াল বাই সিরিয়াল মুখস্থ করতে হবে না, সেন্টেন্স সিরিয়াল বাই সিরিয়াল কোন সিস্টেমে বসানো লাগে স্ট্রাকচার পড়ার দরকার নাই ভাই। তোমার চারটা অপশনের মধ্যে থেকে তিনটা বাদ দিয়ে জাস্ট একটাকে সিলেক্ট করতে হবে। কারপরে কি চাইতেছে তোমার দেখার দরকার নাই। তুমি যদি এই সেন্টেন্সটা অপশনে দেখো, চারটা অপশনে দেখো, খালি দেখবা যে ওইখানে টু ইউজ করতেছে কিনা, আবার হচ্ছে এই যে এই জায়গায় যেটা ইউজ করতে হয়, যে এনকাওয়ারেজ, রিকোয়েস্ট, এত কিছু ইউজ করতে হয়, এগুলো ইউজ করতেছে কিনা, এই দুটো জিনিস ধরতে গেলেই তুমি বুঝতে পারবা যে চারটা অপশনের মধ্যে থেকে একটা অলরেডি দেখা যাচ্ছে তোমার হাতের কাছে চলে আসছে। তোমার অত কিছু বোঝার দরকার নেই তো, কোন স্ট্রাকচারে বসাতে হবে এত কিছু বোঝার দরকার নেই তো। বুঝতে পারছো? আমি আশা করি তোমাকে বুঝাতে পারছি। তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট, যতটুক লাগবে ততটুক পড়ো। আচ্ছা, এরপর তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে কি করতে হয় এটা আমরা বুঝে গেছি না। এরপরে চলে আসো অপটেটিভ সেন্টেন্সে। অপটেটিভ সেন্টেন্সে খুবই সহজ। আমরা যেমন আগে হচ্ছে ওইখানে আমরা ওইখানে হচ্ছে আস্ক ইউজ করতাম, আবার ইম্পারেটিভ এসে আমরা ফরবিড, কমান্ড, হাবি যাবে, অনেক কিছু ইউজ করতেছি, রিকোয়েস্ট। আবার যখন হচ্ছে গিয়ে অ্যাসেটিভ ইউজ করতাম তখন ওইখানে সেই ইত্যাদি ইত্যাদি ইউজ করতাম। এখানে হবে প্রেয়ার উইশ। প্রেয়ার উইশ কি বলছি, প্রেয়ার উইশ ইউজ হবে। যেমন হচ্ছে দ্য টিচার, এখানে একটু পরিষ্কার করে নেই রে। আচ্ছা দেখো এখানে কি বলছে, দ্য টিচার সেইড মে ইউ পাস দ্য এক্সাম। অপটেটিভ মানে বোঝো ভাই, অপটেটিভ মানে বোঝো, যেখানে কি করতেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, যে দোয়া টাইপের তুমি অনেক দিন বেঁচে থাকো। এগুলো ছোটবেলায় পড়ছো না যে অপটেটিভ সেন্টেন্স কি, দরকার হলে গুগল থেকে করে নিও, এখন পড়ানোর সময় নেই, এগুলো ছোটবেলার পড়া। আচ্ছা দেখো অপটেটিভ সেন্টেন্স, তাহলে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলছি যেটা একটা অপটেটিভ সেন্টেন্স। এখন এখানে কি বলতেছে একটু ভালো করে খেয়াল করো, যে দ্য টিচার সেইড, সেইড থেকে প্রে বা উইশ হবে, বুঝছো? তো এটা যেহেতু অপটেটিভ, অপটেটিভে প্রে বা উইশ হয়, প্রে হবে আর উইশ হবে। উইশ মানে হচ্ছে উইশ করা, আর হচ্ছে উইশ করা মানে তো বুঝছো বার্থডে উইশ টুইশ, এগুলো তো ভালোই করো। আর প্রে মানে প্রার্থনা, এটা তো তুমি জানোই। তো প্রয়োজন মাফিক কখনো প্রে কখনো উইশ ইউজ হবে। হ্যাঁ, তো এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে কখন আমার সেন্টেন্স বুঝে, কখনো প্রার্থনা, প্রার্থনা বুঝাইলে আমরা ওখানে প্রে ইউজ করবো। আচ্ছা একটু ভালো করে খেয়াল করো, তাহলে আমরা ওখানে প্রে বা উইশ ইউজ করবো। তো এখানে টিচার, যেহেতু টিচারের বলছে যেহেতু, তো উনি উইশ করছেন, কোনো সমস্যা নেই, আমরা উইশ দিছি। আবার উইশ দিয়ে কিন্তু রেখে দিও না, যেহেতু এখানে সেইড আছে, সেইডের জন্য আমরা উইশ নিছি, সো উইশড করতে হবে, পাস করতে হবে। আচ্ছা যাই হোক, তো সেইড দ্যাট আমরা দিয়ে দিলাম, সেইড দ্যাট, তার মানে তুমি অলরেডি বুঝে গেছো যে অপটেটিভ সেন্টেন্স যখন থাকবে এই উইশডের পরে কিন্তু একটা দ্যাট আমাদেরকে দিতেই হবে, ঠিক আছে? আচ্ছা, তো তারপরে তারপরে কি করছে দেখো, মে থাকলে মাইট হয়, এটা হইতেছে সেই বিডি ওয়ার্ড, মাত্র বিডি ওয়ার্ড আমাদের কাজে আসলো। ওই যে বিডি ওয়ার্ড পড়ছিলাম না, মে থাকলে মাইট হয়, এই মাত্র আমাদের বিডি ওয়ার্ডটা কাজে আসলো। তারপরে হচ্ছে মে ইউ পাস দ্য এক্সাম, তারপরে এটা সেন্টেন্সটা আমরা ঠিক করে দিচ্ছি, কিন্তু এখানে ছোট্ট একটা ব্যাপার আছে, ইউ থাকলে তো ইউই হওয়ার কথা, এখানে উই দিল কেন? এখানে ছোট্ট ব্যাপারটা কি, টিচার আমাদেরকে বলছে কি, টিচার বলছে যে মে ইউ পাস দ্য এক্সাম, তোমরা এক্সামে ভালো করো। তো আলটিমেটলি সবাইরই বলছে, এই জন্য আমরা এখানে উই ইউজ করছি। এবং চারটা অপশন থাকলে তোমার সিলেক্ট করা আরো ইজি হইতো, এত বেশি প্যারা খাওয়া লাগতো না। তারপরে দেখো, তো আমরা জানি তো প্রে বা উইশ ইউজ করে, তারপরে একটা দ্যাট ইউজ করে, এই সেম ভাবে করছি। মে থাকলে মাইট হয়, মে থাকলে মাইট করে দিছি। আর হচ্ছে গিয়ে মে ইউ আমাকে বলছে, হি সেড টু মি। দেখো পার্সনের চেঞ্জ কিভাবে হচ্ছে, এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে তেমন উদাহরণ দেওয়া হয় নাই, এখন একটু উদাহরণ দেয়। হি সেড টু মি, সে আমাকে বলেছিল যে মে ইউ হ্যাভ হেলথ ওয়েলথ। এখন সে যদি আমাকে একটা কথা বলে, যে আমার সামনে দাঁড়ায় আছে, আমাকে বলতেছে তুমি দীর্ঘজীবী হও, আমাকে বলতেছে তুমি দীর্ঘজীবী হও, আমাকে সে আমার সামনে দাঁড়ায়, যখন আমরা ডিরেক্ট কথা বলতেছি, সে আমাকে বলতেছে তুমি দীর্ঘজীবী হও, সে তখন কি বলবে? তুমি কথাটা ইউজ করবে, ইউ, তুমি কথাটা ইউজ করবে। কিন্তু তুমি যখন এই কথাটা অন্য জায়গায় গিয়ে বলবা, নিয়ম কানুন বাদ দাও, সাধারণ বাংলায় তুমি কি বলবা? যে সে বলেছিল যে আমি যেন দীর্ঘজীবী হই। ইনডিরেক্টে যখন গেছো তুমি, সে বলেছিল যে আমি যেন দীর্ঘজীবী হই, তাহলে কি হয়ে গেল? ওইখানে ইউজ করতেছিল ইউ, এখানে এসে হয়ে গেল আমি যেন দীর্ঘজীবী হই, আই। এবার বুঝছো পার্সনের চেঞ্জ কিভাবে হয়? এটা কমন সেন্সের ব্যাপার। সামনের কথাটা পরে ইনডিরেক্টে গিয়ে নিয়ে গেলে কি হবে, সেইটাই আর কি। বুঝতে পারছো? যেমন হচ্ছে উই থাকলে কি হবে দেখো তো, আমার সামনে যখন বলতেছে, কেউ একজন বলতেছে যে আমরা সব থেকে শক্তিশালী, তোমার ফ্রেন্ডরা সামনে দাঁড়ায় বলতেছে আমরা সব থেকে শক্তিশালী, তোমাদের ফ্রেন্ডের গ্যাংটা, তুমি এই কথাটা অন্য জায়গায় গিয়ে লাগাই দাও, বলছে যে তারা বলতেছিল তারা নাকি সব থেকে শক্তিশালী। এই যে ওইখানে বলতেছিল আমরা
ওইখানে গিয়ে হয়ে গেছে তারা। বুঝতে পারছো কেমনে হয়? সো পার্সনের চেঞ্জটা এটা মন দিয়ে দেখলেই হয়ে যায়, এত বেশি প্যারা খাওয়া লাগে না। তারপরে দেখবা যে এটার অত কাজ নাই যখন আমরা এমসিকিউ সলভ করতে যাব। তো তাহলে বুঝতে পারছো যে ইউ থাকলে কেমনে আই হয়ে গেল। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। সতর্কীকরণ বিজ্ঞপ্তি: নার্সিংয়ের সকল সাজেশন, আপডেট, গাইডলাইন পেতে কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নিন এবং ফেসবুক গ্রুপে ফলো করে দিন। ধন্যবাদ। এক্সক্লামেটরি সেন্টেন্স খুবই সোজা। এটা হইতেছে কি জানো, এখানে সব থেকে বড় কথা হইতেছে কি, আগে যেমন আমরা হচ্ছে ডিমান্ড দিতাম, আস্ক ওয়েদার দিতাম, কমান্ড দিতাম, এখন কি হবে জানো, এক্সক্লেইমড উইথ জয় আর এক্সক্লেইমড উইথ সোরো। একটা সেন্টেন্স মুখস্থ করো, হ্যাঁ। তো সোরো মানে হইতেছে দুঃখ, যখন দুঃখ প্রকাশ করবে তখন এক্সক্লেইমড উইথ সোরো, আর যখন হচ্ছে গিয়ে আনন্দ প্রকাশ করবে তখন এক্সক্লেইমড উইথ জয়। ঠিক আছে, দ্যাটস ইট। আমরা একটা সেন্টেন্স দেখি, হি সেড আলাস আই এম আন্ডারন, খুবই একটা দুঃসংবাদ। সো আমাদেরকে কি ইউজ করতে হবে, হি এক্সক্লেইমড উইথ সোরো দ্যাট, এখানে কি আছে এম আন্ডারন, তো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আমরা বুঝতে পারতেছি প্রেজেন্ট থাকলে আমাদেরকে পাস্ট করতে হবে। সো এখানে আমরা কি করলাম, হি ওয়াজ আন্ডারন, দ্যাটস ইট, আমরা পাস্ট করে দিলাম, ওয়াজ করে দিলাম। ঠিক আছে, আশা করি জিনিসগুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এরপরে একটু নিচের দিকে আসো, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নার্সিং এ। প্রিভিয়াস ইয়ারে এখান থেকে কি কি প্রশ্ন আসছিল সেইগুলো আমরা এখন একটু সলভ করব, যে বিগত বছর ন্যারেশন থেকে কি ধরনের প্রশ্ন আসছিল, এবং এইটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে কতটা সহজ ন্যারেশন। আগেই বলে দিচ্ছি যে আমাদের বই কিন্তু এরকম ভাবে টপিকগুলো শেষ করার পরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে, ওই টপিক থেকে প্রিভিয়াস ইয়ারে কি কি প্রশ্ন এসেছিল সেগুলো রয়েছে, এরপর আবার অনেক অনেক প্র্যাকটিস রয়েছে, অনেক অনেক প্র্যাকটিস। তো পেইড ব্যাচে আমরা এই প্র্যাকটিসগুলো আরো সুন্দর করে দেখাই দিব তোমাদেরকে, প্রত্যেকটা প্র্যাকটিস করাবো। এখন আপাতত প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো আসছিল সেগুলো নিয়ে আলোচনা করতেছি, এগুলো ক্লিয়ার করো তোমরা। আর বই কালেক্ট করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবা। দেখো দ্য ম্যান সেড, এটা কোথায় আসলে, যে পাশে শালটাল সবকিছু দেওয়া আছে। দ্য ম্যান সেড আলাস আই এম আন্ডারন। কাজ হচ্ছে আমাদের কয়েকটা সিদ্ধান্ত, বিডি পার্ট সেন্টেন্স, সিদ্ধান্ত নিয়ে ফেলছি যেটা কোন ধরনের সেন্টেন্স, চিনতে পারছো, চেনা যায়? আচ্ছা, এক্সক্লামেটরি আমরা শেষের দিকে পড়ছিলাম। এখন ব্যাপার হচ্ছে তাহলে কি হবে, এক্সপ্লেইনড উইথ জয় বা এক্সপ্লেইনড উইথ সরো, যেহেতু এখানে খারাপ খবর, সো এক্সপ্লেইনড উইথ সরো। এক্সপ্লেইনড উইথ সরো কোথায় আছে দেখো তো, আমি কলমটা চেঞ্জ করে ফেলছি। আচ্ছা, এইখানে দেখো এক্সপ্লেইনড উইথ সরো একটাতেই আছে, এই যে ডি নাম্বার, এইটাই রাইট আনসার, এর উপরে আর বলার কিছু নাই। হি সেড লং লিভ দ্য প্রেসিডেন্ট, এখানে দোয়া করতেছে। দোয়া করলে কি হয় ভাই, কোন ধরনের সেন্টেন্স চেনা যায়, চিনতে পারতেছো তো, অপটেটিভ। আচ্ছা, এখন আমরা কি করব, প্রে বা উইশ করবো, তাই না? এখন কথা হইলো কি, দ্য ইনডিরেক্ট, এটা ডিরেক্ট দেওয়া আছে, আমাদেরকে ইনডিরেক্ট করতে হবে, তাহলে প্রে বা উইশ। এখন প্রে বা উইশ করতে গেলে আমাদের কোন কোনটা বাদ দিতে হবে একটু ভালো করে খেয়াল করো, শুরুতে তোমাদের স্বার্থে একটু পরিষ্কার করে নিচ্ছি। এখন খেয়াল করো তো ভাইয়া, এখানে আমরা কি বলতেছি, এখানে বলতেছি প্রে বা উইশ শুধুমাত্র এই দুইটাতে আছে, সো বাকি দুইটা আগেই ভুল, বাদ। এখন দেখো, হি প্রেইড দ্যাট লং লিভ দ্য প্রেসিডেন্ট, এখানে আছে হি প্রেইড দ্যাট দ্য প্রেসিডেন্ট মাইট লিভ লং। আচ্ছা, অপটেটিভে যে মাইট ইউজ করতে হয় এটা কি তুমি জানো না? ভিডিও সুন্দর করে পিছায়ে অপটেটিভে যায় দেখো, হ্যাঁ অপটেটিভে মাইট ইউজ করতে হয়, এন্ড সেটা আমরা এখানে করছি। দেখো এই যে মাইট কোথায় ইউজ হয়েছে, শুধুমাত্র এই যে এখানে, রাইট আনসার। এরপরে দেখো, হি সেড আই শ্যাল ডু মাই ওয়ার্ক। তোমার কি একটু মনে হচ্ছে না যে ভাইয়া যখন টেন্স পড়াইলো, প্রেজেন্ট থাকলে পাস্ট হয়, পাস্ট থাকলে বাস পারফেক্ট, ভাইয়া তো ফিউচারের কিছু বোঝায় নাই, ফিউচারের কিছু তো পড়ায় নাই। হ্যাঁ, ফিউচার কিছু পড়ানোর দরকার নাই। যেমন ধরো যে ফিউচার কিছু থাকলে কেমন হবে তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। যেমন হি সেড, সে বলেছিল, কি বলেছিল, আই উইল ইট রাইস, আই উইল ইট রাইস, আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, ঠিক আছে, আই উইল ইট রাইস। এটা যদি আমরা ইনডিরেক্ট করি তাহলে আমরা কি বলবো, হি সেড দ্যাট, হি সেড দ্যাট, এই পর্যন্ত ঠিক আছে। তারপর আমরা কি বলবো, উইল থাকলে উড হয়, বিডি ওয়ার্ড, জানো তো, উইল থাকলে আমাদেরকে উড ইউজ করতে হবে, উইল থাকলে উড ইউজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আই উড ইট রাইস, এখানে আই উড ইট রাইস হবে, ঠিক আছে, আই উড ইট। এখন কথা হইলো, তুমি এইখানে টেন্সের পরিবর্তন করতে যাও না, এখানে টেন্সের পরিবর্তন হবে না। তুমি যদি মনে করো ভাইয়া বলছিল প্রেজেন্ট থাকলে পাস্ট, তো এখানে তো হচ্ছে গিয়ে ফিউচারে ইনডিফিনিট আছে, তো ফিউচারের কথা তো আসলে আমি বলিই নাই, তাই না? সো আমাকে এত কিছু বলার প্রয়োজন হচ্ছে না। ফিউচারের সময় আমরা হচ্ছে এখানে ওই ইটকে পাস্ট করে অ্যাড করতে যাই না, সমস্যা নাই, ফিউচার আমাদেরকে কাজ করতে হবে না, আমাদেরকে শুধুমাত্র যে বিডি ওয়ার্ডটা আছে বিডি ওয়ার্ডটা চেঞ্জ করে দিলেই চলবে, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি। এখন দেখো তো এইটা একটু দেখি তো, এখানে কি বলছে, আই শ্যাল ডু মাই ওয়ার্ক, শ্যালটা কিন্তু বিডি ওয়ার্ড, বিডি ওয়ার্ডকে চেঞ্জ করে দাও, শ্যাল থাকলে কি হবে, শ্যাল থাকলে শুড হবে, তাই না? শ্যাল থাকলে শুড হবে, শুড কোথায় আছে, কোথায় আছে, এই যে এই একটা তো নাই, শুধুমাত্র এই একটাতে আছে, তা আবার উড আছে, শুড তো নাই। এই যখন তোমাদেরকে বুঝাই দিই, শোনো, শুড আর উড নিয়ে তোমাদেরকে এক্সট্রা একটা ক্লাস আমি তোমাদেরকে দিব। এক কথায় তোমাদেরকে এখন আপাতত শিখাই দেই, উড কখন হয়, শ্যাল থাকলে সবসময় শুডই হবে এর কোনো মানে নাই, উডও হইতে পারে। কখন হইতে পারে, যখন, সোজা কথা মনে রাখবা, অতীতে বলেছিল ভবিষ্যতের কথা, তাইলেই উড। অতীতে বলেছিল ভবিষ্যতের কথা, শর্টকাট, অতীতে বলেছিল ভবিষ্যতের কথা। যেমন সে বলেছিল যে সে কখনো ছেড়ে যাবে না, অতীতে বলেছিল, সে বলেছিল, আর সে কখনো ছেড়ে যাবে না, ভবিষ্যতে কখনো ছেড়ে যাবে না। সে বলেছিল যে আমি অফিসে যাব,
অতীতে বলেছিল ভবিষ্যতের কথা, অতীতে বলেছিল, সে বলেছিল, অতীতে বলছিল আমি অফিসে যাব, ভবিষ্যতে যাব, সেটার কথা বলছিল। অতীতে বলেছিল ভবিষ্যতের কথা, এরকম যদি হয় তাহলে শ্যাল থেকে শুড না হয়ে উড়ো হইতে পারে, বুঝতে পারছো? এই জন্য এখানে উড়ো হয়েছে। দেখো এই যে বলছে হি সিড, সে বলেছিল আই শ্যাল ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করব, ভবিষ্যতে করব। এই জন্য এখানে কি হয়েছে, আমাদের হচ্ছে উড ইউজ হয়েছে। আমি আশা করি তোমাদেরকে জিনিসগুলো কিন্তু সুন্দর করে ক্লিয়ারলি বুঝাতে পারছি। এরপরে 4 নাম্বার দেখো, 4 নাম্বার কি বলছে, এখানে বলছে ইনডিরেক্ট, এখানে একটু বানানটা একটু ঠিক করে নিও। ইনডিরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স মাই টিউটর স্পোক অ্যাবাউট, একটু ক্লিয়ার করে নিই তাহলে তোমাদের জন্য ইজি হবে। মাই টিউটর মানে আমার শিক্ষক আমাকে কি বলতেছে, আমার টিউটর আমাকে বলতেছে যে স্পোক অ্যাবাউট মি, আমার আবার বলতেছিল হি উইল স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। অনেক বড় একটা সেন্টেন্স, ভয় পাওয়ার কিচ্ছু নাই। চলো আমরা ধীরে ধীরে ভুল বাইর করা শুরু করি। শুরুতে এটা বানান ভুল গেছে, সো এটা আগেই বাদ, এই যে টিউটর বানান ভুল করছে। এখন স্পোক অ্যাবাউট মি, স্পোক অ্যাবাউট মি দ্যাট, আচ্ছা এখানে কি বলছিল দেখো তো, স্পোক অ্যাবাউট উইল। একটা ছোট কথা বলে রাখি, এখানে কি বলছে জানো, কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ দিস সেন্টেন্স, এটা আমাদেরকে ইনডিরেক্ট করতে হবে, ঠিক আছে? ইনডিরেক্ট করতে গেলে আমাদেরকে কি করতে হবে, যেহেতু এখানে উইল দিছে, উইল আমরা জানি যে উইল থাকলে উড হয়, তো উড নাই, এখানে এখানে শুড আছে, সমস্যা নাই। আমরা জানি যে এই শ্যাল শুড এগুলো একে অপরের সাথে উল্টা পাল্টা হয়, কোনো সমস্যা নাই। তো শুড এখানে আছে, আমরা শুডই নিব, সমস্যা নাই। কিন্তু এখানে একজন শ্যাল ইউজ করছে, শ্যাল তো ইউজ করা যাবে না, হয় উড নয় শুড, তাই তো? সো এটাও বাদ, বাকি থাকলো মাত্র এই দুইটা। এখন এই দুইটার মধ্যে দেখো তো, এই দুইটার মধ্যে আমরা কি করতে পারি, মাই টিউটর স্পোক অ্যাবাউট মি দ্যাট আই শুড, এই যে দেখো এখানে কি করছে, স্টুড ফার্স্ট, এই যে স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন, এটার পাস্ট করে দিছে। কেন? কাজ তো ছিল হচ্ছে হি উইল স্ট্যান্ড, ফিউচারের কাজ ছিল। তো ফিউচারকে কি আমি তোমারে কখনো চেঞ্জ করতে বলছি? কখনো চেঞ্জ করতে বলছি? আমরা যে একটু আগে দেখলাম আই উইল ইট রাইস, সে বলেছিল, তো সেটা পরে গিয়ে কি হয়ে গেল, হি 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 উড ইট রাইস, তাই না? আমি কি ওইখানে ভুল করছিলাম নাকি? ওইখানে কি আই রাখছিলাম, পার্সোনাল চেঞ্জ করি নাই? তোমরা একটু দেখে নিও, যাই হোক এটা একটু শুধরাই নিও, পার্সোনাল চেঞ্জ ওইখানে কিন্তু করতে হবে, হি। তো এখানে কি ইউজ করতে হবে, উড, উড ইট রাইস, এখানে উড অ্যাড করে নেই, আমরা পাস্ট করি নাই। তাহলে এখানে ওনারা স্ট্যান্ড থেকে স্টুড কেন করলো, টেন্সের পরিবর্তন কেন করলো? এখানে তো ফিউচারের কাজ হইতেছে। সো ওনারা কিন্তু এই জিনিসটা ভুল করছে। সো এটাও ভুল। তাহলে রাইট আনসার কোনটা, এই যে 1 নাম্বার, এই নাম্বারটা, হ্যাঁ এই নাম্বারটা রাইট আনসার, ঠিক আছে? এরপরে 5 নাম্বার দেখো, খুবই সোজা কিন্তু, হ্যাঁ খালি একটু প্র্যাকটিস করতে হবে। 5 নাম্বার কি বলছে, এখানে 5 নাম্বার বলছে যে বিগত বছর নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন আর কি। তো এখানে আমরা একটু পরিষ্কার করে নিচ্ছি, যেটা বলতেছিল যে দ্য টিকেট কালেক্টর, এখানে একটু কি মিস্টেক করছে, যাই হোক ওইটা আমাদের লাগবে না। ডিমান্ডেড অফ হিম ইফ হি হ্যাড বুকড হিজ টিকেট। তো এটা কি করছে দেখো, এখন আমরা সবসময় ডিরেক্ট দিতেছে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতেছিলাম, এখন আমাদেরকে দিয়েই দিছে ইনডিরেক্ট করতে হবে, ডিরেক্ট উল্টা কাজটা করতে হবে। কোনো সমস্যা নেই, আমাদের রুলস পারলে আমরা সবকিছু পারবো। তো এখন দেখো শুরুতে হচ্ছে আমরা কি ভুল বাইর করতে পারি, এখানে কি ভুল আছে এটা একটু দেখো। দ্য টিকিট কালেক্টর, আচ্ছা এখানে কি বলছে একটু ভালো করে, সেইট, শুরুতে হচ্ছে সেইট বানানটা ভুল করছে, এটা আগে বাদ, সেইট বানানটা ভুল করছে, আচ্ছা এটা আগেই বাদ। এখন আরেকটা কথা বলে দিই, সেইড এর সাথে সবসময় কেমন হয় জানো, যদি তুমি কাউকে বলো তাহলে সেইড টু মাদার, সেইড টু হার মাদার, মানে এখানে যাই থাকো না কেন, কাউকে কোনো কিছু বললে সেইড টু হয়, সেইড হার মাদার হয় না, সেইড হিম হয় না, সেইড টু হয়, বুঝতে পারছো? ওই যে শুরুতে পড়াইছিলাম, মায়ের সেই তার মাকে বলতেছিল শি সেইড টু হার মাদার, মনে আছে? সেইড টু হয়। কিন্তু এইটা যদি আবার প্রশ্নের জন্য হয়ে যায় না, আস্কড, আস্ক, আস্ক মানে প্রশ্ন করো, তো আস্কড টু হিম আবার বইলো না কিন্তু, এখানে টু হবে না, আস্ক ডিরেক্ট হিম, বুঝতে পারছো? আস্ক হিম, বিষয়টা মাথায় রেখো। যাই হোক, সেই জন্য এখানে কি করছে দেখো, এখানে একটা অলরেডি কিন্তু বাদ পড়ে গেছে, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল সেন্টেন্সটা, এই যে এই সেন্টেন্সটা আমরা পড়তেছি না, হ্যাঁ সেইড হিম, এটা কিন্তু আগে বাদ পড়ে গেছে, এটা আগে বাদ। তাহলে বাকি থাকলো দুইটা, দেখি দুইটার মধ্যে কি, সেইড টু হিম, সেইড টু হিম। এখন এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? দ্য কালেক্টর, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এক জায়গায় সে দিছে আরেক জায়গায় সেইড দিছে। তো এটা কিসের উপরে ডিপেন্ড করে? এই যে দেখো ডিমান্ডেড অফ হিম, আমরা এখানে দেখছিলাম না যে ইনডিরেক্ট করার সময় আমাদেরকে ডিমান্ড ইউজ করতে হয়, ওয়ান্ডার ইউজ করতে হয়, যে ইন্টারগ্রেটের সময় দেখলাম না। তো আমরা ডিমান্ডেড কখন দিতাম? যদি ডিরেক্টে আমরা দেখতাম যে পাস্ট দেওয়া আছে, পাস্ট সেইড দেওয়া আছে, তাইলেই না আমরা এসে ডিমান্ডেড ইউজ করতাম। নাহলে ওইখানে যদি সে দেওয়া থাকতো, সেইজ দেওয়া থাকতো, তাহলে আমরা জাস্ট ডিমান্ড ইউজ করতাম। ওই যে তোমাদেরকে ক্লাসের শুরুর দিকে বলছিলাম, সেইড থাকে জন্য তো এনকাওয়ারেজড হয়, না হলে তো এনকাওয়ারেজ হইতো, প্রেজেন্ট ফর্ম ইউজ হইতো, তাই না? তো এখানে দেখো কি করছে, ডিমান্ডেড পাস্ট ইউজ করতে, তার মানে নিশ্চয়ই যখন ডিরেক্ট ছিল ওইখানেও পাস্টই ছিল, নিশ্চয়ই ওইখানে সেইডই ছিল। এটাই রাইট আনসার, বি নাম্বার, এটা রাইট আনসার, ঠিক আছে? আচ্ছা এরপর দেখো, হি সেড টু মি হাউ ডিড ইউ ডু ইট, তুমি এটা কিভাবে করলা?
তোমাদেরকে একটা ছোট্ট কথা আমি এখানে নোট করে বলে দিচ্ছি। তোমরা যে ইন্টারগেটিভ সেন্টেন্সে ইফ বা ওয়েদার ইউজ করতেছিলা না, মনে আছে? ক্লাস দরকার হলে ব্যাক করে দেখে নাও। ইফ বা ওয়েদার ইউজ করতেছিলা না, ইফ বা ওয়েদার ওইটা কিন্তু সবসময় ইউজ হবে না। কখন ইউজ হবে জানো? ইফ বা ওয়েদার যখন তুমি একটা সেন্টেন্সের উত্তরটা হ্যাঁ বা না দিয়ে দিতে পারবা। তুমি কি ভাত খাবা? না। তুমি কি স্কুলে যাবা? না। তবে যদি এরকম হয় না যে তুমি কিভাবে স্কুলে যাবা, তুমি কিসে করে স্কুলে যাবা, এটার আনসার কি হ্যাঁ না দিয়ে দেওয়া যায়? দেওয়া যায় না। এন্ড দ্যাটস ওয়াই এখানে ইফ বা ওয়েদার ইউজও হইতে পারবে না। যেমন এই সেন্টেন্সটা একটু খেয়াল করো, এখানে কি বলছে? হি সেইড টু মি হাউ ডিড ইউ ডু ইট, তুমি এটা কিভাবে করলা? যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমাদের সিদ্ধান্তের কাজ চলতেছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেটার উপরে ডিপেন্ড করে আমরা সেইড তো দিতে পারি না, আমরা সেইড তো দিতে পারবো না। আবার আমরা হচ্ছে গিয়ে এই যে সেইড এটাও আছে, এটাও আমরা দিতে পারবো না। তাহলে আমাদের হাতে হচ্ছে বাকি থাকলো দুইটা, ইনকোয়ার্ড ইনকোয়ার্ড। ওকে ঠিক আছে, ইনকোয়ার্ড অফ মি, ইনকোয়ার্ড অফ মি। এইখানে দিচ্ছে ইফ। তুমি এখন মনে করতেছো ইফ বা ওয়েদার, আর কোনো কথাই হইতে পারে না, এটাই রাইট আনসার হবে, কারণ ভাইয়া তো বলছিল ইফ বা ওয়েদার ইউজ করতে হবে। কিন্তু প্রশ্নটা কি ছিল? হাউ, তুমি এটা হাউ, এটা কিভাবে করো? এটার আনসার কি হ্যাঁ না দিয়ে দেওয়া সম্ভব না? তুমি এটা কিভাবে করো? হ্যাঁ না দিয়ে দেওয়া সম্ভব না। এন্ড দ্যাটস ওয়াই ইফ বসার প্রশ্নও আসে না। রাইট আনসার শুধুমাত্র এ, এইটাই রাইট আনসার। হি সেইড টু মি ডু ইউ লাইক মিউজিক, তুমি কি মিউজিক পছন্দ করো? তুমি এবার বুঝতে পারতেছো হ্যাঁ না দিয়ে কিন্তু প্রশ্নের উত্তর আমরা দিতে পারি। তার মানে ইফ বা ওয়েদার এখানে ইউজ করতে পারবো আমরা। যাই হোক, হবেই যে এর কোনো মানে নেই, আমরা পারবো ইউজ করতে। আমরা এখন দেখি এখানে হচ্ছে আমরা কি কি ব্যবহার করতে পারি। এখানে কি বলছে? সেইড। সেইড তো হবে না, যেহেতু প্রশ্নবোধকতে আমাদেরকে আস্ক ইউজ করতে হয়। আর আস্কড টু মি হয় না, একটু আগে তোমাদেরকে শিখাই দিয়েছি। আস্কড মি ডিরেক্ট হয়, আস্কড টু মি হয় না, সো এটাও ভুল। এখানে দেখো আস্কড মি দিছে, আস্কড মি। আচ্ছা, এখানে হচ্ছে দুইটা আছে, এই দুইটার মধ্যে আবার এক জায়গাতে হচ্ছে ইফ ইউজ করে নাই, এই যে এই জায়গায় ইফ ইউজ করে নাই, তো এটা বাদ, বাকি থাকলো একটা, এটা রাইট আনসার। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, এরপরে 8 নাম্বারটা একটু দেখাই। 8 নাম্বার, 9 নাম্বার। আচ্ছা, এখানে 8 নাম্বার প্রশ্ন করছে কি বলতো? এখানে প্রশ্ন করছে হচ্ছে আমি তোমাদের জন্য একটু ক্লিয়ার করে নিচ্ছি। তাহলে তোমরা কি খেয়াল করতে পারতেছো যে আমরা যখন ন্যারেশন করতেছি ভাই, তখন কিন্তু আমরা সবসময় যে সিদ্ধান্ত, বিডি, পারসন, টেন্স, প্রত্যেকটা সেন্টেন্সে 4টা থাকবে, বিষয়টা কিন্তু এরকম না। বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, তো আমরা সেন্টেন্সটা একটু দেখি। আই ওয়াজ সাফারিং ফ্রম ফিভার, এটা কিন্তু হচ্ছে প্রেজেন্ট। তো আমরা এখানে অলরেডি জানি যে আমরা যখন হচ্ছে প্রেজেন্টের অ্যাসেটিভের কাজ করি, আমরা যখন হচ্ছে অ্যাসেটিভ সেন্টেন্সের কাজ করি, তখন আমাদেরকে সেইড দ্যাট দিতে হয়। তো তার উপরে ভিত্তি করে আমরা এখান থেকে বুঝতে পারতেছি সেইড দ্যাট ওনারা দেয়নি। আমরা এই নিয়মটা পড়ছি না একদম শুরুর দিকে, কিভাবে অ্যাসেটিভ সেন্টেন্স করতে হয়, নিয়মটা কিন্তু আমরা পড়ছিলাম। তো তার উপরে ভিত্তি করে আমরা বলতে পারতেছি ইনি কিন্তু সেই কাজটা করে না, এখানে দ্যাট ইউজ করে না, সো এটা আগেই ভুল। তারপরে দেখো আমরা এখানেও যাই, আবু সেইড, এখানেও দ্যাট দেয় নাই, সো এটাও আগে ভুল, কারণ অ্যাসেটিভের স্ট্রাকচার তো আমরা জানি, এখানে দ্যাট ইউজ করতে হয়। তাহলে সি আর বি এর মধ্যে যদি আমরা দেখি, আবু সেইড দ্যাট, সেইড দ্যাট। আচ্ছা, এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু আমাদের সেন্টেন্সটা কি ছিল বলতো? আই ওয়াজ সাফারিং মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি পার হয়ে যায়, ইনডিরেক্টে যায়, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সেটা কি হবে? আমি তো বলছি যে প্রেজেন্ট থাকলে পাস্ট করে দিবা। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, কোথায় দেখি দেখি দেখি। আচ্ছা, এখানে হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, সরি পাস্ট কন্টিনিউয়াস ছিল, ভুল করছে, ওয়াজ সাফারিং। পাস্ট কন্টিনিউয়াস ছিল, তাহলে পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, তার মানে ইনডিরেক্টে গেলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা আছে চলো দেখি। আচ্ছা, এই দুটোর মধ্যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা? এখানে আছে হচ্ছে হি হ্যাড বিন সাফারিং, এখানে আছে হি হ্যাড বিন সাফারিং। দুইটা সেন্টেন্স কি সেম নাকি আমি ভুল দেখতেছি? একটু ভালো করে খেয়াল করো তো। ও আচ্ছা, এখানে হবে কি বলতো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু হবে। তো এখানে এই যে দেখো সাফারিং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিছে, এখানে কিন্তু এই যে দেখো কন্টিনিউয়াস ইউজ করে নাই, পাস্ট পারফেক্ট করছে কিন্তু এই যে কন্টিনিউয়াস ইউজ করে নাই। ঠিক আছে, যার কারণে টেন্সের স্ট্রাকচারটা ভুল। রাইট আনসার হলো কোনটা? কন্টিনিউয়াস হলে তো আইএনজি সংযুক্ত থাকবে, এখানে কোন সংযুক্ত করছে? করে নাই। আচ্ছা, এটা আর এইগুলা হচ্ছে একটু রিপিট হয়ে গেছে নিচে প্রশ্ন, সো এগুলোর প্রয়োজন নাই। তাহলে এই ছিল আমাদের বিগত বছরের নার্সিং ভর্তি পরীক্ষায় ন্যারেশন থেকে আসা প্রশ্ন। আশা করি তোমাদের কাছে বিষয়গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারছি এবং ন্যারেশন টপিক নিয়ে তোমাদের কোনো সমস্যাও নাই। আরো বেশি প্র্যাকটিস করো, কারণ প্র্যাকটিসের কোনো শেষ নাই। মিনিমাম যদি 40 থেকে 50টা বিগত বছরের প্রশ্ন তুমি সলভ করতে পারো, তাহলে বুঝবে যে ন্যারেশন তোমার জন্য ক্লিয়ার হয়ে গেছে, আর এটা নিয়ে কোনো প্যারা খাওয়া না ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।